আমার নাম শ্রুতি, বয়স ২৫। আজ আমি একটা গোপন গল্প শোনাব আমার এক আত্মীয়ার, যার নাম বদলে রাখছি শুনি। বয়স তখন ২০, চোখে তখনও স্বপ্ন, মুখে হালকা লাজ, আর মনে এক রাশ অজানা কৌতূহল। এই গল্প ওর প্রথম ভালোবাসার, যে ভালোবাসা শুরু হয়েছিল একেবারে নিরীহ একটা ছুতোয়, সহপাঠীর বাড়িতে পড়তে যাওয়ার মাধ্যমে। সুমি ছিল ভীষণ অন্তর্মুখী স্বভাবের, কলেজে কারো সঙ্গে বেশি মিশত না, অথচ অঙ্কে দুর্বল ছিল সে। আর এই কারণেই সুমনের বাড়িতে পড়তে যাওয়া শুরু। সুমন ছিল আমাদের পাশে বাড়ির ছেলে, বয়সে ১ বছরে বড়। ওর মা আমার মায়ের খুব ভালো বান্ধবী। সেই সুবাদে সুমি যখন পড়তে যেতে শুরু করলো, কেউ কিছু সন্দেহই করল না। প্রথম দিনে পড়া ছিল একেবারে সাধারণ, অঙ্কের সূত্র, ডিফারেন্সিয়েশন আর সামান্য কিছু সমস্যা সমাধান। কিন্তু চোখে চোখ রাখা, কণ্ঠের নরমতা আর নীরব মুহূর্তে ওসব ছোট ছোট ছোঁয়া, সব মিলিয়ে অদ্ভুত একটা অনুভব শুরু হয়। সুমি আমাকে একদিন বলেছিল, জানো দিদি, ওর চোখের দিকে তাকালেই মনে হয় আমার সব উত্তর ওর চোখে লেখা। তখন বুঝেছিলাম এখানে পড়াশোনা শুধু অঙ্ক শেখা নয়, কিছু অজানা হিসেবও মিলছে। দেখতে দেখতে সপ্তাহ কেটে গেল। প্রতিদিন দুপুর ২টোয় গিয়ে বিকেল ৫টা নাগাদ ফেরত আসত সুমি। সেই সময়ে বাড়িতে সুমনের মা বাবা কেউ থাকতেন না। একদিন দুপুরে হঠাৎ করে খুব ঝড় বৃষ্টি শুরু হলো। সুমি ভিজা গিয়ে সুমনের বাড়ির ভিতরেই বসে রইল। সুমন ওকে একটা তোয়ালে এনে দিল, আর তারপর চুপচাপ বসে রইল ওর সামনে। এই নীরবতা, এই গা ঘেঁষে বসে থাকা, আর বাইরে বৃষ্টির রিনরিনে শব্দ, সব কিছু মিলে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে দিল ঘরের বাতাসে। সেদিনের সেই নিঃশব্দ মুহূর্তে প্রথমবার ওদের ঠোঁট এক হলো। বলেছিল সুমি, আমি কিছুই বুঝিনি তখন, কেবল মনে হয়েছিল এই ছেলেটার কাঁধে মাথা রেখে থাকতে পারি সারাটা জীবন। এই শুরু। এরপর যে কদিন ওরা একসঙ্গে পড়তে বসত, অঙ্কের বই খুলে থাকলেও চোখে থাকতো অন্য কিছু খোঁজ। শরীরের ভাষা যে কত গভীর হয় ওরা সেই সময় বুঝতে শিখেছিল। আর তারই ফল, কিছু মাস পর হঠাৎই সুমির শরীর বদলাতে শুরু করে। একদিন সুমি এসে আমার হাতে ধরেছিল রিপোর্ট, মুখে একটা অসহায় হাসি। দিদি, আমি মা হতে চলেছি। আমি থমকে গিয়েছিলাম। শুরু হয়েছিল প্রশ্ন, ভয় আর সমাজের হিসেব। সুমির কণ্ঠটা সেদিন কাঁপছিল। হাতে ধরা সেই রিপোর্টটা যেন ওর বুকের সব স্বপ্ন গলিয়ে নিচ্ছিল ধীরে ধীরে। আমি এক মুহূর্ত কিছু বলতে পারছিলাম না, শুধু ওর মুখের দিকে তাকিয়েছিলাম। একটা ২০ বছরের মেয়ে, যার চোখে তখন ভয় আর ভালোবাসা একসঙ্গে খেলা করছিল। আমি ওর পাশে গিয়ে বসেছিলাম, মাথায় হাত রেখেছিলাম। সুমি বলেছিল, দিদি, আমি জানি এটা ভুল, আমি জানি সমাজ এই ভুল মেনে নেবে না, কিন্তু আমি তো ওকে ভালোবেসেছিলাম, মন দিয়ে, শরীর দিয়ে, জীবন দিয়ে। আমার বুক কেঁপে উঠেছিল। একজন নারী হিসেবে বুঝেছিলাম ওর দুঃখের গভীরতা ঠিক কতটা। আমি জিজ্ঞেস করেছিলাম, সুমন জানে? ও মাথা নেড়েছিল। জানে, কিন্তু সেও ভয় পেয়েছে। বলেছে সময় লাগবে সিদ্ধান্ত নিতে। আমি চুপ করে গেলাম। একজন কিশোর ছেলের উপর এই পরিণতির বোঝা হঠাৎ করে চাপিয়ে দেওয়া কতটা ভয়ানক আমি জানতাম, তবুও কিছু তো করতেই হবে। সেদিন রাতে আমি নিজেই সুমনের সঙ্গে কথা বললাম। ছেলেটা প্রথমে একেবারে থমথমে, তারপর ধীরে ধীরে বলল, আমি ওকে ছেড়ে যাব না দিদি, কিন্তু আমি ভয় পেয়েছি। আমার পরিবার জানলে তারা আমাকে বাড়ি থেকেই বের করে দেবে। ওকে আমি ভালোবাসি, সত্যি ভালোবাসি। আমি তখন বুঝলাম এখানে শুধুই ভালোবাসা যথেষ্ট নয়, চাই সাহস, দায়বদ্ধতা আর একটা পরিণত চিন্তাভাবনা। সুমির শরীর তখন ধীরে ধীরে বদলে যাচ্ছে। চোখে মুখে ক্লান্তি, সকালে বমি, খাবারে অনীহা, সব মিলিয়ে বুঝতে পারছিলাম শরীর আর মনের ভেতর ঝড় চলছে। অথচ বাইরের জগতে ওর মুখে একটা নরম হাসি লেগেই থাকত। কলেজ যাওয়া বন্ধ হয়ে গেল। বাড়িতে সুমি বলেছিল গ্যাস্ট্রিকের সমস্যা। কেউ সন্দেহ করল না তখনও। সুমন মাঝে মাঝে ওর খোঁজ নিতে আসত। ওদের দেখা হতো আমার বাড়িতে, আর আমি একা সময় দিতাম ওদের। অনেক সময় দুজনে শুধু চুপ করে বসে থাকতো, কোনো কথা হতো না, শুধু দুজনে একে অপরের হাত ধরে থাকত। ওদের মধ্যে যে ভালোবাসা ছিল সেটা আমি নিজে অনুভব করতে পারতাম। একদিন বিকেলে সুমি আমার কাঁধে মাথা রেখে বলেছিল, দিদি, এই শিশুটি আমার দেহে বেড়ে উঠছে, কিন্তু সমাজ কি তাকে স্থান দেবে? আমি কি মা হতে পারবো এই শহরে মুখ তুলে? আমি জবাব দিতে পারিনি, হয়তো দিতেও পারতাম না। শুধু ওর মাথায় হাত বুলিয়ে বলেছিলাম,
তুমি একা নও সুমি, আমি আছি, আমি থাকব। সেদিন সন্ধেটা আজও আমার মনে গেঁথে আছে। জানলার ধারে বসেছিল সুমি, গায়ের ওড়নাটা খসে পড়েছিল একদিকে, হাতের তালুতে ওর নিজের পেটটা আলতো করে ছুঁয়ে চলেছিল। একটা নতুন প্রাণের উপস্থিতি যেন ওর প্রতিটি নিঃশ্বাসে মিশে গেছে তখন। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, সুমি তুমি কি চাও, বলো, নিজের মনের কথা খুলে বলো। ও অনেকক্ষণ চুপ করে থেকে বলেছিল, আমি চাই আমার বাচ্চাটা পৃথিবীর আলো দেখুক, চাই ওকে নিজের হাতে কোলে নিতে, কিন্তু কাউকে কিচ্ছু না বলে যদি চলে যাই কোথাও দূরে, যেখান কেউ আমাকে চিনবে না, পারবো? আমি ওর মুখের দিকে তাকিয়েছিলাম। এমন 20 বছরের মেয়েটা, যার ভেতর তখন মাতৃত্ব গাঢ় হয়ে উঠছে, তার চোখে সাহস ছিল, কিন্তু তার থেকেও বেশি ছিল একরাশ ভয়ে। আমি জানতাম ওর এই সিদ্ধান্তের সঙ্গে শুধু ওর জীবনের নয়, আমারও এক নতুন যুদ্ধ শুরু হবে। পরদিন সকালে আমি নিজেই গেলাম সুমনের বাড়িতে। সুমনের মা রান্না করছিলেন, আমাকে দেখে খুশি হয়ে বললেন, আইরিশ শ্রুতি, কতদিন পর এলি, ভালো আছিস তো? আমি কিছুক্ষণ নীরব থেকে ধীরে বললাম, একটু কথা ছিল কাকিমা, খুব দরকারি। 3 কাপ চা নিয়ে আমরা বসেছিলাম ড্রয়িং রুমে। আমি ধীরে ধীরে পুরো ঘটনাটা বললাম, সুমি, সুমন, তাদের সম্পর্ক, আর এখন যেটা সবচেয়ে বড় সত্যি, সুমি অন্তঃসত্ত্বা। কাকিমার মুখ থেকে প্রথমে একটা শব্দও বেরোয়নি, তারপর ধীরে ধীরে মুখে চরম বিস্ময় আর অভিমান। এই করে ফেলল আমার ছেলে, আর তুই এসব আগে বলিসনি কেন রে? আমি জানতাম এটাই স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু এরপর কাকিমা যেটা বললেন সেটা আমাকে অবাক করেছিল। শুন, আমি তোকে ছোট থেকে চিনি, তোর ওপর আমার ভরসা আছে। আমি শুধু চাই আমার ছেলে তার ভুলের দায়িত্ব নিক। যদি ও সত্যি ভালোবাসে সুমিকে, তাহলে এখনই ওর পাশে দাঁড়ানো উচিত। আমি ওদের বিয়ে দিতে রাজি। আমার গলা ধরে এসেছিল সেদিন। সমাজ যেখানে এমন একটা সম্পর্ক শুনেই মুখ ঘুরিয়ে নেয়, সেখানে একজন মা হয়ে তিনি বুঝেছিলেন সঠিক সিদ্ধান্ত কোনটা। সেদিন রাতে আমি সুমিকে বলেছিলাম, তোর জন্য দরজা খুলতে শুরু করেছে সুমি, শুধু সাহস করে এগিয়ে চল। ওর চোখ ভিজে উঠেছিল, বলেছিল, তুমি না থাকলে আমি একা হয়েই মরে যেতাম দিদি। সুমনের মা যেদিন সম্মতি দিলেন, মনে হয়েছিল যেন এক গাঢ় অন্ধকার গলির শেষে আলো দেখা গেল। কিন্তু আমি জানতাম গল্পটা এখানেই শেষ নয়। সমাজ, এই এক শব্দেই লুকিয়ে আছে হাজারটা বাধা, হাজারটা প্রশ্ন। কি করে, কেন করল, কবে থেকে চলছিল, বিয়ে না হয়ে এসব কি সাজে? এই প্রশ্নগুলোই তখন আমাদের চারপাশে ঘুরপাক খাচ্ছিল। যদিও কেউ মুখে কিছু বলছিল না, কিন্তু আমরা টের পেতাম সেই চাপা গুঞ্জন, চোরা দৃষ্টির দংশন। সুমনের বাবা প্রথমে রেগে গিয়েছিলেন, বলেছিলেন, এই বয়সে ছেলে এমন দায়িত্ব নেবে কিভাবে? পড়াশোনা তো এখনো শেষ হয়নি, চাকরি নেই, রোজগার নেই, এখন বিয়ে মানে ছেলের ভবিষ্যৎ শেষ করে দেওয়া। আমি তখনও চুপ করেছিলাম। শুধু একদিন সন্ধে সুমনের বাবা যখন বারান্দায় একা বসেছিলেন, আমি গিয়ে বসেছিলাম পাশে। অনেকক্ষণ চুপ করে থাকার পর বলেছিলাম, জেঠু, আপনার ছেলেটা ভুল করেছিল ঠিক, কিন্তু এখনও যখন সুমির পাশে দাঁড়াতে চাইছে, তখন আপনি যদি বাধা হন, তাহলে ও নিজের ভুলের শাস্তি থেকে পালিয়ে যাবে। এটা কি আপনি চান? তিনি অনেকক্ষণ কিছু বললেন না, তারপর ধীরে ধীরে মুখ ফেরালেন, বললেন, আমি চাই ও একটা সঠিক মানুষ হয়ে উঠুক। তাহলে ঠিক আছে, বিয়ে হোক, তবে গোপনে নয়, সমাজের সামনে করে। এই কথা সুমি শুনে একবার চুপ করে গিয়েছিল, তারপর কান্না চেপে বলেছিল, তোমার মতো দিদি আমার নিজের কেউ হয়তো পাশে থাকতো না। তারপর শুরু হলো প্রস্তুতি। চুপি চুপি নয়, এবার খোলা চোখে, খোলা মঞ্চে। ছোট করে ঘরোয়া আয়োজনে হলেও সুমির বিয়েটা হয়ে উঠেছিল তার জীবনের সাহসী পদক্ষেপের প্রতীক। ওর পরনে ছিল গাঢ় লাল শাড়ি, কপালে ছোট্ট একটা টিপ, আর চোখে ছিল আলগা ভয়, কিন্তু গভীর ভালোবাসা। বিয়ের দিন সকালে আমি ওর কপালে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম, ওর হাতে আলতা দিয়ে বলেছিলাম, আজ থেকে তুমি শুধু একজন ভালোবাসার মানুষ নও, একজন মা, একজন সাহসিনী। আর সবচেয়ে বেশি অবাক করেছিল ওদের কলেজের বন্ধুরা, যাদের ভয় ছিল তারা কেউ কটু কথা বলেননি, বরং অনেকেই এসে বলেছিল, সুমি, তুই যে সাহস দেখিয়েছিস, আমরা পারতাম না। সেদিন রাতে বিদায়ের সময় সুমি আমার কানে ফিসফিস করে বলেছিল, দিদি,
আমার মনে হচ্ছে আমার গর্ভে থাকা বাচ্চাটা যেন হাসছে, হয়তো ও বুঝে গেছে মা আর একা নেই। সুমনের মা যেদিন সম্মতি দিলেন মনে হয়েছিল যেন এক গাঢ় অন্ধকার গলির শেষে আলো দেখা গেল। কিন্তু আমি জানতাম গল্পটা এখানেই শেষ নয়। সমাজ, এই এক শব্দেই লুকিয়ে আছে হাজারটা বাধা, হাজারটা প্রশ্ন। কি করে, কেন করল, কবে থেকে চলছিল, বিয়ে না হয়ে এসব কি সাজে? এই প্রশ্নগুলোই তখন আমাদের চারপাশে ঘুরপাক খাচ্ছিল। যদিও কেউ মুখে কিছু বলছিল না, কিন্তু আমরা টের পেতাম সেই চাপা গুঞ্জন, চোরা দৃষ্টির দংশন। সুমনের বাবা প্রথমে রেগে গিয়েছিলেন, বলেছিলেন, এই বয়সে ছেলে এমন দায়িত্ব নেবে কিভাবে? পড়াশোনা তো এখনো শেষ হয়নি, চাকরি নেই, রোজগার নেই, এখন বিয়ে মানে ছেলের ভবিষ্যৎ শেষ করে দেওয়া। আমি তখনও চুপ করেছিলাম। শুধু একদিন সন্ধে সুমনের বাবা যখন বারান্দায় একা বসেছিলেন, আমি গিয়ে বসেছিলাম পাশে। অনেকক্ষণ চুপ করে থাকার পর বলেছিলাম, জেঠু, আপনার ছেলেটা ভুল করেছিল ঠিক, কিন্তু এখন ও যখন সুমির পাশে দাঁড়াতে চাইছে, তখন আপনি যদি বাধা হন তাহলে ও নিজের ভুলের শাস্তি থেকে পালিয়ে যাবে। এটা কি আপনি চান? তিনি অনেকক্ষণ কিছু বললেন না। তারপর ধীরে ধীরে মুখ ফেরালেন, বললেন, আমি চাই ও একটা সঠিক মানুষ হয়ে উঠুক। তাহলে ঠিক আছে, বিয়ে হোক, তবে গোপনে নয়, সমাজের সামনে করে। এই কথা সুমি শুনে একবার চুপ করে গিয়েছিল। তারপর কান্না চেপে বলেছিল, তোমার মতো দিদি আমার নিজের কেউ হয়তো পাশে থাকতো না। তারপর শুরু হলো প্রস্তুতি। চুপি চুপি নয়, এবার খোলা চোখে, খোলা মঞ্চে। ছোট করে ঘরোয়া আয়োজনে হলেও সুমির বিয়েটা হয়ে উঠেছিল তার জীবনের সাহসী পদক্ষেপের প্রতীক। ওর পরনে ছিল গাঢ় লাল শাড়ি, কপালে ছোট্ট একটা টিপ, আর চোখে ছিল আলগা ভয়, কিন্তু গভীর ভালোবাসা। বিয়ের দিন সকালে আমি ওর কপালে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম, ওর হাতে আলতা দিয়ে বলেছিলাম, আজ থেকে তুমি শুধু একজন ভালোবাসার মানুষ নও, একজন মা, একজন সাহসিনী। আর সবচেয়ে বেশি অবাক করেছিল ওদের কলেজের বন্ধুরা। যাদের ভয় ছিল তারা কেউ কটু কথা বলেননি, বরং অনেকেই এসে বলেছিল, সুমি, তুই যে সাহস দেখিয়েছিস আমরা পারতাম না। সেদিন রাতে বিদায়ের সময় সুমি আমার কানে ফিসফিস করে বলেছিল, দিদি, আমার মনে হচ্ছে আমার গর্ভে থাকা বাচ্চাটা যেন হাসছে, হয়তো ও বুঝে গেছে মা আর একা নেই। সেই রাতটা আমি কোনোদিন ভুলতে পারবো না। আষাঢ় মাসের এক ঝলক বৃষ্টির পর সবেমাত্র চারদিকে একটু হাওয়া বইছিল। আমি তখন ঘুমিয়েছিলাম নিজের ঘরে। হঠাৎ 12:30টার সময় ফোনটা বেজে উঠল। অপর প্রান্তে সুমন, গলায় ভয় আর উৎকণ্ঠা। দিদি, সুমির পেটে খুব যন্ত্রণা হচ্ছে, রক্ত পড়ছে, দয়া করে এসো দিদি, আমি খুব ভয় পাচ্ছি। আমি এক মুহূর্তও নষ্ট করিনি। ওদের বাড়ি পৌঁছে দেখি সুমি বিছানায় পড়ে কাঁপছে, চোখ বুজে রেখেছে, ঠোঁট কামড়ে কষ্টটা চেপে রাখছে, কিন্তু তবুও বোঝা যাচ্ছিল ব্যথা কতটা তীব্র। আমি নিজে গাড়ি ডেকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলাম ওকে। ইমার্জেন্সিতে ভর্তি করা হলো সঙ্গে সঙ্গে। ডাক্তার বললেন প্রসব বেদনা শুরু হয়ে গেছে, কিন্তু সময় হবার আগেই যেহেতু কন্ট্রাকশন শুরু হয়েছে, আমাদের খুব সতর্ক থাকতে হবে। সুমন কাঁধে মাথা গুজে বলেছিল, দিদি, যদি কিছু হয়ে যায় আমি জানি না আমি কিভাবে থাকব। আমি ওর হাত ধরে বলেছিলাম, সব ঠিক হবে, ভালোবাসা কখনো হেরে যায় না। রাত বাড়তে থাকলো। হাসপাতালের করিডোরে শুধু নিঃশব্দ পায়ের আওয়াজ আর নার্সেদের ছুটোছুটি। আমি বাইরে অপেক্ষা করছিলাম, আর সুমন অপারেশন থিয়েটারের দরজার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ভোর রাতে যখন পূর্ব আকাশে হালকা আলো ফুটেছে, সুমনের মুখের সামনে এক নার্স এসে দাঁড়ালেন। হাসি মুখে বললেন, মেয়ে হয়েছে, মা আর শিশু দুজনেই সুস্থ আছে। সুমনের চোখে জল টলমল করছিল। সে আমাকে জড়িয়ে ধরেছিল, বলেছিল, দিদি, আমি বাবা হলাম, সত্যিই বাবা। আমি ওকে আলতো করে বলেছিলাম, আর সুমিও মা, একদম সত্যিকারের মা। এই যে ওর এই যন্ত্রণা, এই রক্ত, এই জন্ম, সবই একটা জীবনের জন্যে। তুমি আজ থেকে শুধু প্রেমিক বা স্বামী নও, তুমি এক নতুন জীবনের ছায়া। ওরা যখন প্রথমবার মেয়েকে কোলে নেয়, তখন সুমির চোখে ছিল এক অনবিল প্রশান্তি। বলল, এই যে আমি ওকে বুকের কাছে টেনে নিচ্ছি, জানো দিদি, আমার মনে হচ্ছে আমি আবার জন্ম নিলাম। এই বাচ্চাটা যেন আমার ভিতরে সব ভয় ধুয়ে দিয়ে গেল। সেই ছোট্ট কন্যা শিশুটির নাম রাখা হলো আলোরা, মানে আলো, কারণ ও এসেই সত্যি আলো ছড়িয়ে দিয়েছিল ওদের জীবনে। আলোরা জন্মানোর পর যেন সুমির জীবনে এক নতুন সূর্যোদয় হলো। মা হওয়া ওকে শুধু পূর্ণতা দেয়নি, দিয়েছে এক অদ্ভুত সাহস। একটা সময় যে মেয়ে আড়াল খুঁজো বেড়াতো,
সবার মুখের কথা এড়িয়ে চলত, সেই মেয়েই এখন নিজের বাচ্চার জন্য রাস্তায় বেরিয়ে দাঁড়াতে পারত বুক ঠুকে। সুমন তখন পুরো সময়ের একটা টিউশন সেন্টারে কাজ পেয়ে গেল। সংসার একটু একটু করে দাঁড়াতে শুরু করল। আলোরা দিনে দিনে বড় হচ্ছিল, আর ওর চোখে মুখে মিশে থাকত ওর মায়ের মতোই গভীরতা। ও যখন হাঁটতে শিখল, সুমন বলতো, দেখো দিদি, ওর পায়ে যেন পৃথিবী কাঁপে। সুমি নিজেও থেমে থাকেনি। আলোরা যখন 1 বছর ছুল, তখন সে আবার পড়াশোনা শুরু করল। অনলাইনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে লাগলো, আর পাশাপাশি ছোট একটা মহিলা সেলফ হেল্প গ্রুপে কাজ শুরু করল। ওর চোখে তখন আর ভয় ছিল না, ছিল দায়িত্ব আর নিজের জীবনের উপর নিজের অধিকার। একদিন আমি ওদের বাসায় গিয়েছিলাম। আলোরা তখন সুমনের গলায় ঝুলে খেলছে, আর সুমি চায়ের কাপ বাড়িয়ে দিয়ে বলল, দিদি জানো, এক সময় ভেবেছিলাম আমি শেষ হয়ে গেলাম, আজ বুঝি সেই শেষটাই ছিল নতুন শুরুর পথ। আমি জানলার ধারে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল সেই ছোট্ট মেয়ে যে সহপাঠীর বাড়িতে পড়তে গিয়ে এক বিশাল জীবনের পথে পা রেখেছিল, আজ সেই দাঁড়িয়ে আছে আত্মবিশ্বাসী এক নারী হয়ে। ওর প্রতিবেশীরা এখন আর কিছু বলে না, বরং মেয়েদের মায়েরা নিজের সন্তানদের কাছে সুমির উদাহরণ দেয়, দেখিস সাহসী হতে গেলে কেমন হতে হয়। এই গল্পটা শুধু ভালোবাসার না, এটা এক নারীর চুপি চুপি ভালোবেসে ভুল করে ফেলা, সেই ভুলকে স্বীকার করে দায়িত্ব নেওয়া, সমাজের চোখে চোখ রেখে দাঁড়িয়ে যাওয়া আর মা হয়ে ওঠার গল্প। আমি যখন এই কথাগুলো তোমাদের শোনাচ্ছি, আমার মনটা গর্বে ভরে আছে। সুমি আমার আত্মীয়া ঠিক, কিন্তু তার চেয়েও বেশি আমার অনুপ্রেরণা। আজও সুমি যখন আলোরাকে কোলে নিয়ে হাসে, আমি মনে মনে বলি, তুই হেরে যাসনি রে সুমি, তুই সমাজের মুখে থাপ্পড় মেরে বলেছিস একটা মেয়ে একা হলেও সে নিজের ভালোবাসাকে বাঁচাতে পারে, গর্ব নিয়েই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক ধামাকেদার ভিডিওর সাথে।